আমি হাসান আহমেদ, ঢাকায় থাকি। পড়াশোনা শেষ করে বর্তমানে ঘরে বসে আছি। আমার চাকরি করতে ভালো লাগে না, কারণ চাকরিতে বসের দাসত্ব করতে আমি পারবো না। আমাদের আর্থিক অবস্থা খুব একটা ভালো না। আমি এমবিএ করেছি। আমি চাই একটি সফটওয়্যারের ফার্ম দিতে। এটা আমার স্বপ্ন। যদিও এই ব্যবসা দাঁড় করানোর জন্য আমার কাছে পর্যাপ্ত টাকা পয়সা নেই। আমি প্রায় 2 বছর ধরে চাকরি খুঁজে চলেছি, আর ব্যবসা করার জন্য আমার অনেক টাকার প্রয়োজন। অনেক জায়গায় টাকা লোন নিতে গিয়েছিলাম, কিন্তু পাইনি। তাই বলে আমি আমার মনোবল হারিয়ে ফেলিনি। আজও আমি একটি লোন প্রদানকারী প্রতিষ্ঠানে যাচ্ছি। রিক্সা করে গেলাম। পৌঁছানোর পর রিক্সা ভাড়া মিটিয়ে যেই ঘুরে দাঁড়াতে যাব, ঠিক তখনই একটি মেয়ের সাথে ধাক্কা খেয়ে মাটিতে পড়ে গেলাম। তারপর মেয়েটি ও আমি মাটি থেকে উঠে দাঁড়ালাম। মেয়েটা রাগে গজগজ করতে করতে বলল, এই যে মিস্টার, ধাক্কা মারলেন কেন? মেয়ে দেখলেই ধাক্কা মারতে ইচ্ছে করে, তাই না? সরি, আসলে আমি খেয়াল করিনি। খেয়াল করেননি তাই না? আপনাদের মতো এইসব ছেলেদের আমার ভালো করেই চেনা আছে। দেখুন ম্যাডাম, এটা জাস্ট একটা অ্যাক্সিডেন্ট। তাছাড়া আমি দাঁড়িয়েছিলাম, আপনি তো দৌড়ে এসে ধাক্কা মারলেন। আসলে এটাই মেয়েদের স্বভাব, দোষ করবে নিজে আর চাপিয়ে দিবে অন্যকে। চুপ থাকুন, আপনার সাথে কথা বলার ইচ্ছে নেই আমার। আপনার সাথে আমি কথা না বললে কি মরে যাব? ফালতু। আমি আর কিছু বললাম না। লোন নেওয়ার জন্য আবেদন করে বাসায় এসে ভাবছি যে আজ আমার সাথে ওই মেয়েটার কি ঘটে গেল। মেয়েটা দেখতে খুবই সুন্দর, কিন্তু এত রাগী কেন? ঠিক যেন মিষ্টির প্যাকেটে মরিচের গুঁড়া। আমিও তো মেয়েটাকে অনেক কথা শুনিয়ে দিয়েছি, আবার দেখা হলে সরি বলে দিব। কিছুদিন পর আমি আমার বন্ধুদের জন্য একটি সুন্দর পার্কে বসে ওয়েট করছিলাম। হঠাৎ দেখলাম যে একটি সুন্দর প্রাইভেট কার থেকে একটি পরী নেমে এলো। আমি ভালো করে দেখে বুঝলাম যে এটা সে মেয়েটা যে আমার সাথে ধাক্কা খেয়েছে। আমি তো তার দিক থেকে আর চোখ ফেরাতে পারছি না। আমি তার সাথে কথা বলার জন্য তার গাড়ির সামনে গিয়ে বললাম, এই যে শুনছেন? আপনি কি আমাকে ডাকছেন? জি, আপনাকেই। আমাকে আপনি চেনেন? আপনার সাথে আমার একবার দেখা হয়েছিল। তাছাড়া আপনিও আমাকে চেনেন। কিভাবে? গত সপ্তাহে আপনি যে একটা ছেলের সাথে ধাক্কা খেয়ে মাটিতে পড়ে গিয়েছিলেন, সেই ছেলেটা আমি। ও আচ্ছা, আপনি তাহলে সেই ছেলে যে আমাকে কতই না কথা শুনিয়েছিলেন। দেখুন, এতে আমার বা আপনার কারোরই কোনো দোষ নেই। তবুও বলছি সরি। ঠিক আছে, আপনার নাম কি? আমি হাসান। আর আপনি? আমি জান্নাত। তা আপনি এখানে কেন? এই তো ফ্রেন্ডের জন্য অপেক্ষা করছিলাম। ফ্রেন্ড নাকি গার্লফ্রেন্ড? না, অনলি ফ্রেন্ড। আচ্ছা, আমরা কি বন্ধু হতে পারি? হওয়া যায়, কিন্তু একটা শর্তে। কি শর্ত? আমি বন্ধুদের সাথে তুই বলে কথা বলতে পছন্দ করি। কেন, বন্ধুদের মধ্যে কি তুমি করে বলা যায় না? জি না, যদি রাজি থাকেন তাহলে বন্ধু হতে পারি, তা না হলে ফুটেন। ঠিক আছে, আমি রাজি। ওকে, এখন তাহলে তোর ফোন নাম্বারটা দে। মেয়েরা যে এত অ্যাডভান্স সেটা জান্নাতকে না দেখলে হয়তো বুঝতাম না। আমিও কম না। এই নে আমার নাম্বার, আর এখন তোর নাম্বারটা আমায় দে। আমি আপনাদের একটা কথা বলতে ভুলে গেছি। জান্নাত উচ্চবিত্ত ঘরের মেয়ে। তারপর তার সাথে অনেক দিন কথা হয়, আমরা অনেকটাই ক্লোজ হয়ে যাই। আমরা একে অন্যকে সব কথা শেয়ার করি। আমি জানি না জান্নাত আমাকে নিয়ে কী ভাবে, কিন্তু আমি তাকে সেই প্রথম দিন থেকেই ভালোবাসি। এরপর আমি আর জান্নাত নানান জায়গায় ঘুরতে যাই। আমি তো জান্নাতকে ভালোবাসি, কিন্তু এই কথাটা তাকে বলতে পারছি না। যদি আমার সাথে কথা বলা বা দেখা করা বন্ধ করে দেয় সেই ভয়ে। সত্যি কথা বলতে, কাউকে ভালোবাসলে যতটা মন আনন্দ, খুশি ও সুখে উৎফুল্ল থাকে, তার চেয়ে বেশি কষ্ট বেদনায় ভরে যায় যখন সে মানুষটি হারিয়ে যায়। যাই হোক, আমি আর জান্নাত একটি পার্কে আসলাম। আমি বললাম,
দেখ জান্নাত, আজকের পরিবেশটা কতই না জানি রোম্যান্টিক, তাই না? আমার কাছে তো লাগছে না। মনে মনে বললাম, কিভাবে লাগবে? আমাকে নিয়ে তো তুই ফিলই করিস না, আমি তো তোকে নিয়ে ফিল করি, তাই আমার কাছে পরিবেশটা অনেক বেশি রোম্যান্টিক লাগছে। এই জান্নাত, একটু ওইদিকে তাকা। কই তাকাবো? তোর পেছনে। আসলে পেছনে একটি ছেলে আর একটি মেয়ে পাশের ঝোপে লিপকিস করছে। আমাকে তো এইসব কি দেখতে বলছিস রে হারামি? এইসব কি মানুষে করে? মানুষ না করলেও প্রেমিক প্রেমিকারা করে। তবে কি ইচ্ছে করছে এগুলো করতে? বলতে গেলে হ্যাঁ। ওকে, আমি দাঁড়িয়ে আছি, তুই কিস করার জন্য মেয়ে খুঁজে নে, তারপর কিস কর। আমি জান্নাতকে চুমু দেওয়ার জন্য ঠোঁটের কাছে যেতেই জান্নাত আমাকে ধাক্কা মেরে বলল, এই কুত্তা, কি করছিস তুই? কেন, কিস? তাই বলে আমাকে? হ্যাঁ, তুই তো বললি। আমি আবার কি বললাম? তুই বললি না যে আমি দাঁড়িয়ে আছি, তুই কিস কর? ওই বদমাইশ, আমি তোকে এইটা কখন বলছি? তাহলে কি বলেছিস? আমি বলেছি যে আমি দাঁড়িয়ে আছি, তুই এখানের একটা মেয়েকে তোর প্রেমিকা বানিয়ে তারপর তাকে কিস কর, বুঝছিস কথা? আসলে আমি বুঝেছি, ইচ্ছা করেই জান্নাতের সাথে এমনটা করেছি, আমার প্রতি তার ফিলিংসটা আনার জন্য। আমি একটু দুষ্টুমি করে বললাম, অন্য কারোর ঠোঁটে কিস করতে মন চায় না রে, আমার কাছে তোর ঠোঁটটা বেশি মিষ্টি মনে হয়েছে। উল্টাপাল্টা কথা বললে একটা থাপ্পড় খাবি শয়তান। তোর কথা শুনে আমার মাথা গরম হয়ে যাচ্ছে। ওকে, আমি তোর জন্য ঠান্ডা জুস নিয়ে আসতেছি, যাতে তোর মাথা ঠান্ডা হয়। ওকে, তাড়াতাড়ি যা। টাকা দে। কেন, তোর কাছে টাকা নেই? কি করে যে তোকে বলি, আমি পড়াশোনা শেষ করে বেকার বসে আছি, একটি চাকরি জোগাড় করতে না পারায় ঘর থেকেও বাড়তি টাকা দেয় না রে। অবশ্য আমার কাছে এখন 40 টাকা আছে, এটা দিয়ে বাস ভাড়া দিয়ে বাসায় যেতে হবে। ঠিক আছে ঠিক আছে, আর মন খারাপ করতে হবে না। এই নে টাকা আর জুস নিয়ে আয়। তোর কাছ থেকে আর কত নিব? আমারও আত্মসম্মান আছে, তুই আমার বন্ধু, কিন্তু দেখ, আমি তোকে কিছুই দিতে পারি না। আর একবার এই কথা বললে তোর সাথে কথা বলাই বন্ধ করে দিব। ভুলে যাবি না আমি তোর বন্ধু হই। যা এখন জুস নিয়ে আয়। আমি একটা জুস নিলাম আর 2টা নল পাইপ নিলাম। ভাবলাম যে আমি আর জান্নাত একসাথে একটা জুসে 2টি নল পাইপ দিয়ে খাবো। এই নে জুস। কি রে, একটা আনলি যে? তুই খাবি না? খাবো তো। কিভাবে? জুস তো একটা। এই দেখ, 2টা নল পাইপ এনেছি, তুই আর আমি একটা জুসে 2টি নল পাইপ দিয়েই খাবো। এই দেখ, আমি এইভাবে খেতে পারবো না। এই নে টাকা, আর একটা নিয়ে এসে খা। থাক, আমার জুস খেতে হবে না, তুই খা। জান্নাত আমাকে আর কোনো জোরাজোরি করলো না। খাওয়া শেষ করে জান্নাত আমাকে উদ্দেশ্য করে বলল, চল এখন বাসায় চলে যাই। ওকে। জান্নাতের এমন ব্যবহারে আমি ভীষণ কষ্ট পেলাম। কয়েকদিন পর আমি আর জান্নাত নদীর পাড়ে ঘুরতে যাই। তখনই জান্নাতকে উদ্দেশ্য করে আমি বললাম, আচ্ছা জান্নাত, একটা সত্যি কথা বলবি? কি সত্যি কথা? আচ্ছা, আমি দেখতে কি খুব খারাপ? কেন, তুই দেখতে খুবই সুন্দর। তুই মিথ্যা বলছিস। না, আমি সত্যি বলছি, যে কোনো মেয়েই তোর প্রেমে পড়ে যাবে। কই, কেউ তো প্রেমে পড়ে না। কে তোর প্রেমে পড়ে না বল আমায়। কে আবার? যে আমার সামনে বসে আছে। জান্নাত স্পষ্ট বুঝতে পেরেছে আমি কি বোঝাতে চাচ্ছি, কিন্তু সে এটা এড়িয়ে বলল, তুই আমায় বল, তুই কার সাথে রিলেশন করতে চাস, আমি নিজে তার সাথে কথা বলে সব ফিক্সড করে দিব। না রে, এমনিই বললাম। তোর কি খবর বল? আরে হ্যাঁ, তোকে তো বলাই হয়নি। জানিস হাসান, আমাকে না আজ একটা ছেলে প্রপোজ করেছে। আমি জান্নাতের কথাই কিছুই মনে করলাম না, কারণ জান্নাত দেখতে পরিচেও কোনো অংশে কম না। প্রপোজাল আসাটা স্বাভাবিক। তাই নাকি? তো কি সিদ্ধান্ত নিলি? এখনো কোনো সিদ্ধান্ত নেইনি রে, দেখা যাক কি হয়। আমি ভেবেছিলাম জান্নাত অ্যাকসেপ্ট করবে না, কারণ তাকে প্রায় প্রতিদিন কেউ না কেউ প্রপোজ করে।
কিন্তু কখনোই অ্যাকসেপ্ট করে না সে। কিছুদিন পর আমি দেখলাম যে একটি পার্কে একটি ছেলে জান্নাতকে প্রপোজ করছে। আর আমি জানি ছেলেটা এখন একটা থাপ্পড় খাবে, কারণ জান্নাতকে প্রায়ই যে প্রপোজ করে তাকেই থাপ্পড় দেয়। কিন্তু আমি দেখলাম জান্নাত ছেলেটাকে থাপ্পড় মারছে না। আরও দেখলাম ছেলেটা জান্নাতের হাত ধরেছে। এতে আমার খুব রাগ উঠে যায়। আমার মনে হয় ছেলেটা বখাটে টাইপের, তাই হয়তো জান্নাত ছেলেটাকে থাপ্পড় মারতে ভয় পাচ্ছে। আর ছেলেটা জান্নাতের অমতে হাত ধরেছে। আমি আর দাঁড়িয়ে না থেকে ওই ছেলেটার কাছে গিয়ে মারতে শুরু করলাম। তখনই জান্নাত আমাকে তার দিকে ঘুরিয়ে আমার গালে 2টি থাপ্পড় মারল। আমি তো পুরোই ভ্যাবাচাকা খেয়ে গেলাম। জান্নাত রাগে গজগজ করতে করতে আমাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, এই ছোট লোকের বাচ্চা, তুই আমার বয়ফ্রেন্ডের গায়ে হাত দিলি কেন? আমাকে থাপ্পড় মারায়ও আমার এত কষ্ট হয়নি যতটা জান্নাতের মুখে ছোট লোক শোনাটাই হয়েছে। আমি বললাম, এ তোর বয়ফ্রেন্ড হয়? হ্যাঁ, আমার বয়ফ্রেন্ড হয়। আগে বলিসনি তো। এই কথা তোকে বলবো কেন? তুই আমার কে? আসলে তোর কোনো দোষ নেই। আমি ভুলে গিয়েছিলাম কুকুরকে সবসময় পায়ের তলায় রাখতে হয়। যদি কুকুরকে লাই দেওয়া হয় তাহলে কুকুর মাথার উপরে উঠে যায়। জান্নাত কিছুক্ষণ থামলো, তারপর আবারও বলতে লাগলো, তুই ভুলে যাস না, যখন থেকে তুই আমার বন্ধু হয়েছিস ঠিক তখন থেকেই তুই আমার টাকায় চলে আসছিস। এই তো এখন যে জামাটা পরে আছিস সেটাও আমার টাকায় কেনা। তোর এই মুখ আমি যেন আর কখনো না দেখি। দূর হ আমার সামনে থেকে, ছ্যাচড়া কোথাকার। আমার চোখ দিয়ে অঝরে জল পড়ছে। আমি নিজেকে সামলে নিয়ে বললাম, ঠিক বলেছিস রে, আমি তোর কে? আমি একটা ছোট লোক। তোর সাথে থেকে আমি ভুলে গিয়েছিলাম যে আমি একটা ছোট লোক। তোকে এটা মনে করিয়ে দেওয়ার জন্য থ্যাঙ্কস রে। তারপর আমি ছেলেটার কাছে হাত জোর করে বললাম, ভাই আমাকে মাফ করে দিও, আমি বুঝতে পারিনি। এই বলে চলে এলাম বাসায়। প্রায় 7 দিন ধরে জান্নাতের সাথে কোনো কথা বলি না, যোগাযোগ করি না। সেও আমার সাথে কোনো যোগাযোগ করে না, হয়তো ভালোই আছে। কেটে গেল কিছুদিন। আমি এখন আর ভার্সিটিতে তেমন একটা যাই না। শুনেছি জান্নাত নাকি আমাদেরই ফ্রেন্ড একটা নাম তমা, তার কাছ থেকে আমার খোঁজ নিয়েছে আর আমাকে ওর সাথে দেখা করতেও বলেছে, কিন্তু আমি সেটা কানে নেইনি। একদিন ভার্সিটিতে তমা এবং জান্নাত কথা বলছে। আচ্ছা তমা, আমার একটা উপকার করবি? এইভাবে বলছিস কেন? বল আমায় কি করতে হবে। তুই তো জানিস আমি হাসানের সাথে কেমন ব্যবহার করেছি। জানি। তুই হাসানের সাথে খুব খারাপ করেছিস রে। জানিস হাসান অনেক ভালো একটা ছেলে। আমাকে একদিন একদল বখাটে ছেলের হাত থেকে বাঁচিয়েছিল। ওর মতো মানুষ হয় না রে। জানি রে, আসলে সেদিন রাগে ওকে উল্টোপাল্টা বলে দিয়েছি। খুব খারাপ লাগছে রে। কেন? এখন কেন খারাপ লাগছে তোর? তোর তো খারাপ লাগার কথা না, কারণ তোর এখন বয়ফ্রেন্ড আছে আর তার জন্যই তো তুই এমনটা করলি ওর সাথে। আর বলিস না, শালা একটা ক্যারেক্টারলেস। মানে ওইটা আরো অনেক মেয়ের সাথে প্রেম করে। আমি প্রথমে বুঝতে পারিনি, আর আমি নিজেও জানি না কিভাবে এটার প্রেমে পড়লাম। এখন বল আমি কি করব? আমি না হাসানকে ভালোবেসে ফেলেছি রে। তার শূন্যতা আমাকে বুঝিয়ে দিয়েছে যে আমি তাকে কতটা ভালোবাসি। হয়েছে, থাম। ছেলেটাকে আর কষ্ট দিস না। এখন যখন তোর বয়ফ্রেন্ড তোকে ছ্যাঁকা দিল, তুই আর কোনো রাস্তা না পেয়ে আবারও হাসানের কাছে ফিরে যেতে চাচ্ছিস। তুই হাসানকে ব্যবহার করছিস। এইটা একদমই ঠিক না জান্নাত। কারো ফিলিংস নিয়ে খেলার অধিকার তোর নেই। তমা, তুই আমাকে এভাবে বলতে পারলি? হ্যাঁ, পেরেছি। কারণ আমি আমার সামনে একটা মানুষের জীবন ধ্বংস হতে দেখতে পারি না। তমা প্লিজ বিশ্বাস কর, আমি সত্যি হাসানকে ভালোবেসে ফেলেছি। এতদিন আমি একটা ভুলের মাঝে ছিলাম, কিন্তু এখন আমি ভুল আর সঠিকের মাঝে পার্থক্য বুঝতে পেরেছি। তা না হয় মানলাম যে তুই হাসানকে ভালোবাসিস, কিন্তু তুই কি এটা ভুলে যাচ্ছিস হাসান এবং তার আর্থিক অবস্থা? তুই কত বড়লোক আর হাসান একটা মধ্যবিত্ত পরিবারের ছেলে।
আমি জানি তমা। দেখ, ভালোবাসার মাঝে এসব জাতপাত টাকা পয়সা ম্যাটার করে না। যেটা আমি আগে বুঝতে না পারলেও এখন হাড়ে হাড়ে বুঝতে পারছি। যে টাকা থাকলেই সুখী হওয়া যায় না, সুখী হওয়ার জন্যে মানসিক শান্তিটাও প্রয়োজন। তো এখন কি করবি? হাসান তো আমার ফোনই ধরে না, ওর বাসাও আমি চিনি না। তুই একটু হাসানের সাথে সব খুলে বল না রে। কি বলবো? আমিও ওকে ভালোবাসি। সেটা তুই বলিস, আমি বরং হাসানকে নিয়ে কাল বিকেলে পাশের ক্যাফেতে আসব। হ্যাঁ, এটা ভালো বলেছিস তুই। তারপর তমা এবং জান্নাত নিজ নিজ বাসায় চলে যায়। তমা আমাকে প্রায় এক প্রকার জোর করে ক্যাফেতে নিয়ে এলো। আমি অনেকবার জিজ্ঞেস করলাম কেন আমাকে নিয়ে এসেছে। সে উত্তরে শুধু বলল একটা সারপ্রাইজ। আমিও আর কিছু বললাম না, চুপচাপ বসে আছি আর চারপাশটা ভালোভাবে দেখছি। হঠাৎ আমার চোখ গেল গেটের দিকে। একটা মেয়ে নীল রঙের সিল্কি শাড়ি পরা, খোলা চুল, মুখে একদম হালকা মেকআপ আর হাতে একটা ফুলের তোড়া নিয়ে ভেতরে প্রবেশ করছে। প্রথমে আমি চেহারাটা খেয়াল না করলেও এখন করলাম, এইটা তো জান্নাত। চেনাই যাচ্ছে না একদম। এতদিন ধরে ওর সাথে চলেছি, ঘোরাঘুরি করেছি, কিন্তু কখনোই তাকে এভাবে সাজতে দেখিনি। জান্নাত সাধারণত খুব কম সাজগোজ করতে পছন্দ করে। জান্নাত মুখে হাসি নিয়ে আমার কাছে এলো। আমি এখনও একদৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছি। বারবার চেষ্টা করছি চোখ সরাতে, কিন্তু আমি ব্যর্থ। আমি চুপ করে আছি। জান্নাত বলে উঠল, কেমন আছিস? আমি চোখ নামিয়ে নরম স্বরে বললাম, ভালো আছি। আমি কেমন আছি জিজ্ঞাসা করবি না? না। কেন? কারণ আমি জানি তুই ভালোই আছিস। কথাগুলো আমি নিচের দিকে তাকিয়ে বললাম, কারণ জান্নাতের দিকে তাকিয়ে কথা বলতে গেলে আমি নির্দ্বিধায় জ্ঞান হারাবো। কারণ জান্নাতকে আজকে অনেক বেশি সুন্দর লাগছে, তাই ওর দিকে তাকিয়ে কথা বলতে গেলে আমি কথাই হারিয়ে ফেলবো। আমার দিকে একবারও তাকাচ্ছিস না কেন? তাকিয়ে কি হবে? ছোট লোকদের কি আর বড় লোকদের দিকে তাকানোটা কি মানায়? প্লিজ হাসান, ওসব আর মনে করিস না। আমি ভুল করেছি। ভুল? হ্যাঁ, ভুল তো সবাই করে, কিন্তু তুই আমাকে কুকুর বলেছিলি জান্নাত। ওইটা তো ভুল না, ইচ্ছে করেই বলেছিলি। এর আগের মাথায় বলেছিলাম আমি তোকে সত্যিই কষ্ট দিতে চাইনি। কিন্তু কষ্ট তো দিয়েছিস, আর সেটা ভুলে যাওয়া এত সহজ না। জান্নাত কিছুক্ষণ চুপ করে থাকে, তারপর আস্তে আস্তে বলে, হাসান, তুই চাইলে আমি আর কিচ্ছু বলবো না, কিন্তু একবার শুধু বল, তুই কি আমাকে আর একবার সুযোগ দিবি না? সুযোগ? আমি তোকে বিশ্বাস করব কিভাবে? আবার যদি একদিন কোনো কারণে আমায় অপমান করিস? না রে, এমন আর কখনোই হবে না। আমি বুঝতে শিখেছি যে এইসব টাকা স্টেটাস দিয়ে সুখ হয় না। আমি সুখ পাই তোর সাথে কথা বলে, তোর সাথে সময় কাটিয়ে। কেন? তোর বয়ফ্রেন্ড তোকে সুখে রাখেনি? ওর প্রতি আমি দুর্বল ছিলাম, কিন্তু ভালোবাসিনি। আসল ভালোবাসাটা বুঝতে সময় লেগেছে। আমি মাথা ঘুরিয়ে অন্যদিকে তাকাই। জান্নাত ধীরে ফুলের তোড়া আমার সামনে ধরে। এটা তোর জন্য এনেছি, মেনে না নিলেও কোনো অভিযোগ করব না। আমি কিছুক্ষণ চুপ রইলাম। হঠাৎ খেয়াল করলাম জান্নাত নীরবে কাঁদছে। ওর চোখে পানি দেখে আমি দিন দুনিয়া ভুলে গেলাম। তুই কাঁদছিস কেন? এমনি, আমার আপন বলতে কেউ নেই। যার কাছেই যাই সেই ফিরিয়ে দেয়। তুইও আমাকে মেনে নিবি না? আমি কিছুক্ষণ চুপ থেকে গম্ভীর স্বরে বললাম, জান্নাত, আমি তোকে মেনে না নিয়ে থাকতে পারবো না, কিন্তু তোর ওই কথাগুলো আমার ভেতরে এখনো কষ্ট দেয়। জানি সময় লাগবে, আমি ধৈর্য ধরে অপেক্ষা করব। আমি শুধু চাই তুই আমার থেকে মুখ না ফিরিয়ে নে। ঠিক আছে, তবে শর্ত আছে। কি শর্ত? যদি আবার কোনো দিন আমার আত্মসম্মানকে আঘাত করিস, তবে আর কখনোই ফিরবো না। কথা দিলাম আর কখনো করব না। দুজনেই কিছুক্ষণ চুপচাপ থাকি। জান্নাত আবারও বলল, হাসান, তুই কি জানিস মানুষকে সবচেয়ে বেশি কি বদলায়? কি? সময়।
সময়ই আমাকে শিখিয়েছে যাকে আমি অবহেলা করেছি সেই আসলে আমার সবচেয়ে সত্যিকারের আপন। আজ আমি শুধু বন্ধু হয়ে থাকতে চাই না, আজ আমি তোকে আমার জীবনসঙ্গী হিসেবে চাই। তোকে ছাড়া আমি কিছুই ভাবতে পারি না। হাসান, আমি তোকে ভালোবাসি। আমি অবাক হয়ে তার দিকে তাকিয়ে রইলাম। চুপ করে আছিস কেন? কিছু বল। কি বলবো? আমার হাতে টাকা নেই, ভালো চাকরি নেই, নিজের স্বপ্ন পূরণ করার মতো সামর্থ্যও নেই। আমি তোকে কিছুই দিতে পারবো না। তুই অনেক বড়লোক ঘরের মেয়ে, আমি তোর প্রাপ্য না জান্নাত। হাসান, আমি তোকে টাকা, বাড়ি বাড়ি স্টেটাসের জন্য চাইনি। আমি তোকে চাই তোর সত্যিকারের ভালোবাসার জন্য। আমার জীবনে অনেকেই এসেছে, কেউ টাকায়, কেউ বাহাদুরিতে, কেউ বাহ্যিক সৌন্দর্যে, কিন্তু আমি কারো কাছেই শান্তি পাইনি। তোর সাথে 5 মিনিট কথা বললেই আমি যেই শান্তি পাই, সেই শান্তি আমাকে কেউ দিতে পারে না। ভালোবাসা মানে শুধু টাকা না, ভালোবাসা মানে নিরাপত্তা, ভরসা আর মানসিক শান্তি। আর এই 3টে আমি শুধু তোর কাছেই পেয়েছি। কিন্তু জান্নাত, আমার পরিবার, আমার আর্থিক অবস্থা সব কিছুই তোর পরিবারের চোখে খারাপ লাগবে। জান্নাত আস্তে করে হাত ধরে বলে, তুই শুধু আমার পাশে থাক, আমি সব সামলাবো। আমার পরিবারকে রাজি করানোর দায়িত্ব আমার। তুই শুধু প্রতিজ্ঞা কর, আমাকে কখনো একা ফেলে যাবি না। আমি বিশ্বাস করি তুই একদিন বড় কিছু করবি, আর সেই দিন আমি সবাইকে গর্ব করে বলবো আমি সঠিক মানুষকেই বেছে নিয়েছি। আমি চোখের জল মুছে বললাম, জান্নাত, সত্যি তুই আমায় এতটা বিশ্বাস করিস? বিশ্বাস করি না রে বোকা, পূর্ণ আস্থা রাখি। তুই আমার স্বপ্ন, আমার ভরসা, আমার শান্তি। জান্নাত আমার দিকে ফুলের তোড়া এগিয়ে দিয়ে বলল, আজ থেকে তুই শুধু আমার। কথা দে, আমার হয়েই থাকবি। কথা দিলাম, থাকব। দেখতে দেখতে কেটে গেল 2টি বছর। 2 বছর আগের সেই বেকার ছেলে আমি আর নেই। আজ আমি একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। আমার নিজের সফটওয়্যার ফার্ম, গাড়ি বাড়ি আর আর্থিক স্বাধীনতা সবই আছে। সেই দিনগুলো মনে পড়ে যখন স্বপ্ন ছুঁতে টাকার অভাব, লোন, চ্যালেঞ্জ সবই ছিল, কিন্তু আমি হার মানিনি। আর সবচেয়ে বড় অর্জন হচ্ছে জান্নাত। আজ আমাদের বিয়ে ঢাকায় সবচেয়ে সুন্দর কনভেনশন হলে, ফুল আর আলোয় ভরা পুরো আয়োজন। আত্মীয় বন্ধু সবাই এসেছে, কিন্তু আমার চোখ শুধু একটার দিকে, জান্নাত। সে একটা লাল বেনারসি শাড়ি, সোনার অলংকারের সাজে ধীর পায়ে প্রবেশ করলেন। তার হাঁটা, হাসি, চোখের দৃষ্টি সবই আমাকে মুগ্ধ করছে। আমি ধীরে ধীরে তার দিকে এগিয়ে যাই, মুগ্ধ হয়ে তাকিয়ে থাকি তার দিকে। বিয়ের অনুষ্ঠান শেষ হয় আতশবাজি আর সবার শুভকামনা দিয়ে। আমরা ধীরে ধীরে আমাদের বাসর ঘরে প্রবেশ করি। রুমটি সুন্দরভাবে সাজানো, ফুল, মোমবাতি দিয়ে। জান্নাত আমার দিকে তাকিয়ে একটা হাসি দিল। হাসান, আজ আমি তোর পাশে থাকতেই চাই। আমি তার হাত ধরে বলি, আমি সব সময় চেয়েছি তোর পাশে থাকতে। 2 বছর ধরে স্বপ্ন দেখেছি শুধুমাত্র এই মুহূর্তের জন্য। তুই জানিস তোর সঙ্গে থাকার অনুভূতি আমার সবচেয়ে বড় সুখ। আমি হালকা হাসি দিয়ে বলি, তোর চোখে আমি যে শান্তি দেখি তাতে আমার সব অর্জন, সব টাকা, সব কিছু ক্ষুদ্র মনে হয়। সত্যিকারের সুখ হলো তোর ভালোবাসা। জান্নাত আমার কানে হালকা ফিসফিস করে বলে, আজ রাতটা কেবল আমাদের, শুধু আমরা দুজন একে অপরের সাথে থাকবো। আমি তার চুল স্পর্শ করে হালকা চুম্বন দিয়ে বলি, আমার সব স্বপ্ন আজ পূর্ণ হয়েছে। আর এই সব কিছুর পেছনে সবচেয়ে বড় অবদানটা হচ্ছে তোর। তাহলে আজ বল ভালোবাসিস? আমি জান্নাতের কপালে একটা চুমু দিয়ে বললাম, ভালোবাসি বউ পাখি, আর সারা জীবন বেসে যাব। আমিও ভালোবাসি। তারপর দুজনেই হারিয়ে গেলাম একে অপরের মাঝে। তো দর্শক বন্ধুরা, আমাদের আজকের গল্পটি এ পর্যন্তই ছিল। গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, কেননা আপনাদের এক একটি কমেন্ট আমাদের পরবর্তী ভিডিওর জন্য অনুপ্রেরণা জাগাবে। তো অবশ্যই কমেন্ট করে জানাবেন গল্পটি কেমন হয়েছে। তো দেখা হচ্ছে আবারও পরবর্তী কোনো ভিডিও নিয়ে।
সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। আর পুরো গল্পটি যারা শেষ পর্যন্ত শুনেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।